নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি আরো বারো নিয়ে স্বর্ণালীর সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। আমরা প্রথমেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আরো বারোয় দুর্গাপুজোর নতুন কমিটি গঠন নিয়ে উত্তেজনা, হাতাহাতি, হেনস্থায় আহত হয়ে একজনের মৃত্যুর অভিযুক্ত ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। একদমই ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ এবং আহত পার্থ চৌধুরীকে ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে। একদমই, অর্থাৎ বোঝাই যাচ্ছে ভাস্বতী যে এবার কিন্তু একেবারে কাউন্সিলরের বিরুদ্ধেই এই অভিযোগ সামনে আসছে। ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি, যদিও এই ঘটনার সম্পূর্ণ দায় অস্বীকার করেছেন সেই কাউন্সিলর। দুর্গাপুজোর নতুন কমিটি গঠন নিয়ে কিন্তু উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা সামনে আসে এবং সেই হেনস্থায় আহত হয়ে একজনের মৃত্যুর অভিযোগ। যে খবরে ইতিমধ্যে নজর রেখেছি, দুর্গাপুজোর যে বৈঠক, সেই বৈঠক নিয়ে রীতিমতো হাতাহাতি পরিস্থিতি। ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের অনুগামীর বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে এবং যে ঘটনা ঘটেছে তাতে একজনের ওপর হামলার অভিযোগ এবং সে হেনস্থায় আহত হয়ে একজনের মৃত্যুর অভিযোগ সামনে আসছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। শুভজিৎ, এখনো পর্যন্ত এই ঘটনার কি আপডেট রয়েছে? শুভজিৎ, যে ঘটনার কথা আমরা জানতে পারছি, যে অভিযুক্ত, যেই ঘটনায় অভিযুক্ত ব্যারাকপুরের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ঠিক কি ঘটনা এবং এখনো পর্যন্ত তার আপডেট কি রয়েছে শুভজিৎ? দেখো, তোমাকে বলে রাখি, গতকাল ব্যারাকপুর 12 নম্বর ওয়ার্ডের রোনাচন্দনপুর এলাকার থেকে পাশে ওল্ড ক্যালকাটা রোডে একটি দুর্গাপুজো কমিটির কালকে মিটিং ছিল। সেই মিটিং এর পরে কিন্তু কাউন্সিলর মৌসুমী মুখার্জির সঙ্গে স্থানীয় যারা ক্লাব সদস্য রয়েছে তাদের মধ্যে একটি বচসা হয় এবং সেই বচসার মধ্যে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে কাউন্সিলরের অনুগামীদের সঙ্গে বচসা এবং তার যদি মৃত্যু হয় পার্থ চৌধুরী নামে এক ব্যক্তি। কিন্তু সেই ঘটনা প্রথম থেকে অস্বীকার করেছিলেন মৌসুমী মুখার্জি, যিনি স্থানীয় পৌরমাতা। তিনি বলছিলেন যে এই ঘটনার সঙ্গে পার্থ চৌধুরীর মৃত্যুর কোনো ঘটনা যুক্ত নেই। তবে সেই কথাকে শিলমোহর দিয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের নগরপাল অলোক রাজরিয়া। তিনি আজকে সকালে একটি ভিডিও প্রকাশ করেন, সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে হৃদরোগের সমস্ত হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন পার্থ চৌধুরী। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু হাসপাতাল চত্বরেই যারা স্থানীয় বাসিন্দারা এবং পরিবারের সদস্যরা ছিলেন তারা প্রতি ক্ষেত্রেই বলছিলেন যে স্থানীয় পৌরমাতার বিরুদ্ধে তারা অভিযোগ করছিলেন যে পৌরমাতার অনুগামী যারা ছিলেন তারাই কিন্তু তাদের হেনস্থা করেন, অর্থাৎ পার্থ চৌধুরীকে হেনস্থা করেন এবং তার দিন অসুস্থ হয়ে পড়েন। কিন্তু প্রথম থেকেই একটাই কথা কাউন্সিলর বলে যাচ্ছিলেন যে পার্থ চৌধুরী মৃত্যুর ঘটনা তাদের কোনো হাত নেই, অতএব তারা পার্থ চৌধুরী সেই ঘটনার সঙ্গে যুক্তই ছিলেন না। এই মিটিং চত্বরে তিনি ছিলেন না, তিনি টোটো করে আসছেন, অসুস্থ হয়ে পড়েছেন এবং সেই কথাটাই কিন্তু মান্যতা দিয়েছেন কমিশনার নগরপাল অলোক রাজরিয়া। সিসিটিভি পরিষ্কার সেই ছবি দেখা যাচ্ছে যে তিনি টোটো করে আসছেন এবং হঠাৎই তার বুকে হয়তো যন্ত্রণা হয়েছে। তিনি অক্লান্ত অবস্থায় তিনি নেমে গিয়ে তারপর ড্রেনের মধ্যে তিনি পড়ে যান। তাকে স্থানীয়রা উদ্ধার করে বিএন বসু হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা। আমরা দেখতে পাচ্ছি সেই সিসিটিভি ফুটেজ, আমরা দর্শকদের সামনেও সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই দেখাচ্ছি। সেই সিসিটিভি ফুটেজে কিন্তু দেখা যাচ্ছে যে টোটো করে নামছেন সেই পার্থ চৌধুরী এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু তিনি অসুস্থ বোধ করেন এবং তাকে তুলে ধরে নিয়ে আসা হয়। শুভজিৎ, আরো একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে, যে যেহেতু এই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে এবং তার পাশাপাশি কাউন্সিলর তিনিও কিন্তু বলছেন যে তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন, তাহলে ঠিক কোন ভিত্তিতে মৃতের যে পরিবারের সদস্যরা তারা এমনটা দাবি করছেন যে এর সঙ্গে জড়িত রয়েছে কাউন্সিলরের অনুগামীরা? দেখো, পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা একটা অভিযোগ ছিল যে ওডিসি ক্লাবের যে দুর্গা উৎসব, সেই অত্যন্ত একটি বড় দুর্গা উৎসব এবং সেই দুর্গাপুজোর কমিটিতে নাকি আসার জন্য বা সভাপতিত্ব করার জন্য কাউন্সিলর বারবার করে চাপ দিচ্ছিলেন এবং স্থানীয় বাসিন্দা এবং যারা পুজো কমিটির যারা সদস্যরা আগের কমিটিতে ছিলেন তারা কেউই কাউন্সিলরকে ওই কমিটিতে আনতে চাইছিলেন না এবং কাউন্সিলর যেহেতু জোর করেছেন তার অনুগামীরাও বাইরে চিৎকার চেঁচামেচি করেন। তার জেরেই তারা বলতে চাইছেন যে কাউন্সিলরের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন যে কাউন্সিলরদের অনুগামীদের হেনস্থার জেরেই মৃত্যু হয়েছে পার্থ চৌধুরীর, এমনই কিন্তু অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু ভিডিও প্রকাশ্যে আসার পর থেকে কিন্তু সম্পূর্ণ অভিযোগ সম্পূর্ণটাই উল্টো হয়ে যায়। সেখানে পরিষ্কার দেখা যায় যে টোটো থেকে নেমে শারীরিক অসুস্থতার কারণেই কিন্তু সম্ভবত মৃত্যু হয়েছে পার্থ চৌধুরী বলে মনে করছে পুলিশ।
একদমই ধন্যবাদ জানাবো শুভজিৎ সিং, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে সিসিটিভি ফুটেজ তুলে ধরছি, যেখানে ওই নিহত পার্থ চৌধুরী অর্থাৎ এই ঘটনার বেশ কিছুক্ষণ আগে তিনি যখন এলেন এবং তিনি কিন্তু আগে থেকে অসুস্থ ছিলেন না, এমনটা তার পরিবারের তরফে দাবি করা হচ্ছে, যদিও কাউন্সিলর তিনি বলছেন যে আগে থেকে অসুস্থ ছিলেন পার্থ চৌধুরী। গোটা ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর তিনি কি বলছেন শোনাই আপনাদের। ওলকালকার সার্বজনীন দুর্গা উৎসব পুজো, ওটার মিটিং চলছিল। এবারে ভেতরে কমিটি মিটিং চলতে তখন শুনছি যে বাইরে থেকে একটা ছেলে অসুস্থ হয়ে গেছে। পরে শুনছি ওই পার্থ, মানে ওর বাড়িটা হচ্ছে ক্লাবের দুটো বাড়ি পরে ওর বাড়িটা। ও টোটো করে ঢোকে, টোটো না রিক্সা ছিল যায় না, ওই রিক্সাতে ও অসুস্থ, মানে রিক্সা যখন নামতে যায় তখনই ও অসুস্থ হয়ে পড়ে। ওর ভাই ওইখানে মজুদ, ওর ভাই তুলেছে, পাড়ার আরো দুজন তুলেছে, তখন ওর হাত পা নাকি বেঁকে গেছে ওইখানে। ভেতরে যেটা মিটিং এ যা কথা কাটি হয়, মানে এই কমিটি ওই কমিটি ওইটা হচ্ছিল, কিন্তু না 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 সম্পূর্ণ মিথ্যা কথা। মারামারি কিছু হয়নি, মানে ওর সাথে কোনো রিলেটেডই নেই। যে ছেলেটা মারা গেছে খুবই মর্মান্তিক ঘটনা, এটা ও মারা গেছে, ওটা আমাদের সব থেকে দুঃখজনক। কিন্তু বাইরে যাওয়া হয়েছে, বাইরে ও টোটো করে এসে অনেকেই দেখেছে যে টোটো করে ঢুকলো, হয়তো অসুস্থ হয়ে পড়েছে কি জানি না। বাইরে আমি বেরিয়ে এসে শুনলাম যে ওর নাকি মারা গেছে। এবং এই ঘটনা জানার পরই তারপরে সেই ঘটনাস্থলে যান বিজেপি নেতা কৌস্তব বাগচি, সেখানে গিয়ে তার কি প্রতিক্রিয়া শোনাবো। আমার বাড়ির পাশের পাড়া, আমি যেটা শুনলাম সেটা হচ্ছে এখানে ক্লাবের একটা মিটিংকে কেন্দ্র করে সেখানে কাউন্সিলর তার দলবল 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী মুখার্জি তার দলবল নিয়ে এসে একজনকে মারধর করে এবং তার ফলে তিনি মারা যান। আমি এই ঘটনাটা শোনার পর আমি কথা বলেছি, আমার প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সাথেও কথা হয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা উনাকেও জানিয়েছি, উনি বিষয়টা খোঁজ নিচ্ছেন এবং উনি আমাকে ফোন করেছিলেন, আসার জন্য আমাকে বলেছেন, আমি সেই জন্য এসেছি। এবং এই যে বিষয়গুলো, এটা তো খুব মানে হাড়হিম করে দেওয়ার মতন ঘটনা। ব্যারাকপুর আমাদের এই অঞ্চল বরাবর খুব শান্ত অঞ্চল, এই ধরনের এই ঘটনা এইখানে এটাই প্রমাণ করে যে কোথাও মানুষের নিরাপত্তা। তো এই বিষয়গুলো আমরা সমস্তটা আমরা নজর রাখছি এবং আইনানুগভাবে যা যা ব্যবস্থা নেওয়া দরকার বা এই বিষয়গুলোতে যাতে কেউ ছাড় না পায় সেই বিষয়গুলো আমরা দেখবো। যে যিনি মারা গেছেন তার বাড়ির লোকের সাথে আমরা কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তার সাথে কথা হয়েছে, উনি হয়তো এই বিষয়টা নিয়ে হয়তো আসবেনও। তো দেখা যাক, এখন আমরা এই বাড়ির লোকজনের সাথে কথাবার্তা বলবো এবং পরবর্তী যা পরিস্থিতি সেদিকে নজর রাখবো। দুর্গাপুজোর নতুন কমিটি গঠন নিয়ে রবিবারই ব্যারাকপুরের একটি ক্লাবে বৈঠক হয়, আর সেই বৈঠককে কেন্দ্র করে উত্তেজনা, হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়। কাউন্সিলর অনু কমিটির বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন, কি অভিযোগ তাদের শোনাবো। বলেছিল আমি এই পুজোতে থাকবো না, ঠিক আছে, সে আবার আসতেই পারে, তখন বলেছিল আসবো না, এখন আসতেই পারে, তো সেটা তো ভদ্রভাবে আসবে, যাদের নিয়ে আসবে তাদের তো ভদ্রভাবে নিয়ে আসবে। মৌসুমী মুখার্জি 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আর হ্যাঁ ওনার হাজবেন্ডও আছে ওখানে, কি বলে নামটা মনে পড়ছে না আমার এখন। ধাক্কাধাক্কি রীতিমতন আমাদের মেয়েদের ধাক্কাধাক্কি করেছে, আমাদের বলেছে শাটার বন্ধ করে দেবো, বেরোতে দেবো না যতক্ষণ না কমিটি তৈরি হবে। আমরা এইটা বাপ্পা ছেলেগুলো, ওদের ছেলেরা সবাই করেছে, আর আমাদের বাপ্পা দ্বারা বলেছে যে আমি বেরোতে দেওয়া হবে না, কল্যাণী মধ্যে বলেছে বেরোতে দেওয়া হবে না 100 বার। সে তো আমাদের হেড ছিল, সে কেন ওদেরকে নিয়ে এলো? আর ওরা যাদের এনেছে সবাই সিপিএম পার্টি। এমনকি আমরা যখন বাইরে শুনতে পাচ্ছি মারপিট হচ্ছে, আমরা বেরোতে যাচ্ছি, বেরোতে দিচ্ছে না, তখন আমার যে সেক্রেটারি, যে তারই হাজবেন্ড হচ্ছে পার্থ, তাকে বলছে যে আগে কমিটির মিটিং শেষ করবি তবে বরকে দেখতে যাবি, তার আগে যেতে দেওয়া হবে না। আমরা কারা মারধর করছে? বাইরে সব ছেলেপিলের, এই ছেলেরাই বাইরে মারপিট করছিল। কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা তো তদন্ত সাপেক্ষ। এখন একটা ছেলে, সে মিটিংয়েও ছিল না, তার ওয়াইফ ওরা ছিল, সে বাইরে দাঁড়ানো ছিল, তার মায়ের বক্তব্য অনুযায়ী তাকে নাকি কারা ডাকাডাকি করেছে, সেই হিসাবে টেনশনে স্ট্রোক হয়ে গেছে। এখন যাই হোক, আমরা অবশ্যই চাইবো এটা পুলিশি তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হোক তার বিচার আইনের মতো চলবে।
আর এবার স্বর্ণালী যে খবরে নজর রাখবো, গতকাল ভাঙড়ে চোর সন্দেহে গণপিটুনি আর গণপিটুনির জেরে মৃত্যু হয়েছিল এক যুবকের, আর সেই ঘটনায় গ্রেফতার করা হলো আজ দুজনকে। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় দুজনকে এবং সেই সিসিটিভি ফুটেজ দেখেই গ্রেপ্তার করে পুলিশ। রবিবার ভাঙড় বাজারে গণপিটুনিতে মৃত্যু হয় আজগর আলীর এবং সেই ঘটনাতেই সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয় দুজনকে। চোর সন্দেহে যে ঘটনা, সেই ঘটনাতেই গ্রেপ্তার করা হয়েছে এবার দুজনকে গ্রেপ্তার করেছে ভাঙড় থানার পুলিশ। চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় গ্রেফতার দুই। গতকাল ভাঙড় থানার অদূরে যে ঘটনা ঘটে এবং যে অভিযোগ সামনে এসেছিল যে দীর্ঘক্ষণ দেহ পড়েছিল এবং সেই দেহ উদ্ধারে ঘটনাস্থলে আসেনি পুলিশ, এই অভিযোগ যখন সামনে এনেছিলেন স্থানীয় বাসিন্দারা। এবং আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে লাগাতার রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা ঘটেছে এবং লাগাতার প্রশাসনের সতর্কবার্তা, পুলিশের সক্রিয়তা থাকা সত্ত্বেও এই ছবিটা কোনোভাবেই বদলাচ্ছে না। আর গতকালের এই ঘটনায় এবার দুজনকে গ্রেফতার করলো ভাঙড় থানার পুলিশ। একদমই ভাস্বতী, আমরা দেখতে পাচ্ছি তুমি যেমনটা বলছিলে যে আমরা দেখেছি যে উত্তর 24 পরগনার একাধিক জায়গায় বনগা থেকে শুরু করে ব্যারাকপুর, বারাসত, সেখানে যেমন প্রথম থেকেই ছেলে ধরার সন্দেহে গণপিটুনির ঘটনা সামনে আসছিল এবং তার পরবর্তীতে কিন্তু কলকাতা থেকে সল্ট লেক, তারপর ঝাড়গ্রাম, তারকেশ্বর এবং ভাঙড়ও কিন্তু সেখানে বাদ যায়নি এবং সেখানেও কিন্তু চোর সন্দেহে বা মোবাইল চুরির সন্দেহে কিন্তু এই গণপিটুনির ঘটনা বারংবার সামনে আসছে। যদিও সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই পুলিশের যে ভূমিকা তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং তুমি যেমনটা বলছিলে ভাস্বতী যে চোর সন্দেহে এই গণপিটুনির ঘটনা এবং থানা থেকে কিন্তু মাত্র ঢিলছোড়া দূরত্বে এই ঘটনা ঘটে এবং দীর্ঘক্ষণ মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। অবশেষে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাই কিন্তু সেই মৃতদেহ নিয়ে যায় হাসপাতালে। তাহলে সেখানে আবারও কিন্তু সেই পুলিশের তৎপরতা কোথাও গিয়ে প্রশ্নের সম্মুখীন হচ্ছে, তারা কেন কাজ করছে না সঠিকভাবে সেই প্রশ্নই আসছে এবং গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই দুজনকে। একদমই। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, গতকাল আমরা যে ঘটনা দেখলাম সেই ঘটনায় আজগর আলীর মৃত্যু এবং দুজনকে গ্রেফতার করে ভাঙড় থানার পুলিশ, কি অভিযোগ উঠে আসছে তাদের বিরুদ্ধে? একেবারে ভাঙড়ের ঢিলছোড়া ভাঙড় বাজার, সেখানেই কিন্তু দিনের পর দিন চুরির ঘটনা ঘটতো আর সেই নিয়ে কিন্তু ওখানকার যে নিরাপত্তা থাকলেও তারপরে কিন্তু চুরি বন্ধ হয়নি। এবং ভোরবেলা সেখানে যে পুলিশ জানতে পারে রবিবার সকালে ভাঙড় বাজার এলাকায় কিছু লোক আজগরকে ধরে, তারপর তাকে চোর সন্দেহে প্রথম বেঁধে রাখা হয়, তারা মারধর করা হয়। মারধরের পর তাকে হাসপাতালে নিয়ে গেলে যাওয়া হলে চিকিৎসা তাকে মৃত্যু বলে ঘোষণা করে। তারপরে কিন্তু ওই এলাকায় কিন্তু ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা তারা তদন্ত করার জন্য যায় এবং সিসিটিভি ফুটেজ দেখার পরেই শনাক্ত করা এবং 5 জনকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরেই মূল অভিযুক্ত দুজনকে সিসিটিভি ফুটেজের নিরিখে দুজনকে গ্রেফতার করে ভাঙড় থানার পুলিশ। জাহাঙ্গীর, যে অভিযোগ গতকাল উঠেছিল যে থানা থেকে অদূরে এই ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ ঘটনাস্থলে যায়নি, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছিল, পরিবারের তরফে কি দাবি করা হচ্ছে? এখন পরিবার কিন্তু মুখ খুলতে চায়নি, কিন্তু স্থানীয় যে নেতৃত্ব তারা বা এলাকাবাসী তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে কিন্তু একরকম ক্ষোভ দিচ্ছেন। কারণ ভাঙড় থানা থেকে ভাঙড় যে বাজার তার দূরত্ব বেশ একেবারে ঢিল ছাড়া দূরত্বে, তারপরে কিন্তু সময় মতো সেখানে পুলিশ পৌঁছায়নি এবং ভাঙড় বাজারের কাছে এরকম একটা ঘটনা ঘটে গেল জানিয়ে কিন্তু এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়ছেন। তারপরে এলাকায় কিন্তু প্রথমে সকালের দিকে কিন্তু পুলিশকে ঢুকতে দেয়নি এলাকার বাসিন্দারা, তারপরে কিন্তু এলাকার পুলিশ কিন্তু এলাকার মানুষকে বুঝিয়ে তারপরে গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে এই যে দিনে দুপুরে যে এরকম ধরনের একটা ঘটনা ঘটে গেল তার নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে এলাকাবাসী। একদমই ধন্যবাদ জানাবো জাহাঙ্গীর হোসেন, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আর এবার নজর রাখবো নন্দীগ্রামের দিকে। নন্দীগ্রামে জল নিকাশি ভরাটের অভিযোগ, বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সেই অভিযোগ সামনে আসছে। ভেকুটিয়ার এক বাসিন্দা এই অভিযোগ করেন বিডিওর কাছে, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। পঞ্চায়েত সদস্য গৌরী গিরির বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ সামনে আসছে। এবার যে খবরের দিকে আমরা নজর রেখেছি নন্দীগ্রামের এই ঘটনা এবং নন্দীগ্রামে জল নিকাশির ভরাটের অভিযোগ সামনে আসছে। বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কিন্তু সেই অভিযোগ করা হচ্ছে। ভেকুটিয়ার এক বাসিন্দা সেই অভিযোগ করেছেন বিডিওর কাছে। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ এবং জল নিকাশি ভরাটের অভিযোগ সামনে আসছে। ভেকুটিয়ার এক বাসিন্দা তিনি এই অভিযোগ করেছেন এবং পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই তিনি কিন্তু সমস্ত অভিযোগ এনেছেন এবং বিডিওর কাছে তিনি সমস্ত বিষয় এই অভিযোগ জানিয়েছেন। পঞ্চায়েত সদস্য গৌরীগিরির বিরুদ্ধে এই অভিযোগ করেছেন স্থানীয় এক বাসিন্দা। নন্দীগ্রামে এবার জল নিকাশি ভরাটের অভিযোগ এবং সেই অভিযোগেই এবার সরব হয়েছেন স্থানীয়রা। তারা ইতিমধ্যেই বিডিওর কাছে সেই অভিযোগ করেছেন। বিজেপির পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধেই এই অভিযোগ।
আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, জল নিকাশি ভরাটের অভিযোগ বিজেপির পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে, আর এই অভিযোগ এনেছেন স্থানীয় এক বাসিন্দাই। আরো এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর যে খবরে নজর রাখবো, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের নামে বিস্ফোরক অভিযোগ এনেছেন মহুয়া মৈত্র। ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের জন্য পাস ইস্যু করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীর সরকারি প্যাডে ফর্ম ছাপানো হয়েছে। বিএসএফ এর 85 নম্বর ব্যাটালিয়নকে পাস ইস্যু করতে এই ফর্ম, এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পাশাপাশি যে অভিযোগ করা হচ্ছে 3 কেজি গোমাংস পাচারের জন্য এই পাস, সোশ্যাল মিডিয়ায় সরব তৃণমূল সাংসদ। ভারত বাংলাদেশ সীমান্তে পাচারকারীদের জন্য পাস দেওয়া হচ্ছে এবং সেই পাসের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের প্যাড যে রয়েছে সেই প্যাডে কিন্তু ফর্ম ছাপানো হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বিএসএফ এর 85 নম্বর ব্যাটালিয়নে সেই ব্যাটালিয়নকে পাস ইস্যু করতে এই ফর্ম, এক্ষেত্রে 3 কেজি গোমাংস পাচারের জন্য এই পাস, এমনটাই অভিযোগ করছেন তৃণমূল সাংসদ। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজ্যোতি, যে অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ সোশ্যাল মিডিয়ায়, কোন কিসের ভিত্তিতে তার এই অভিযোগ এবং কি স্পষ্ট করতে চেয়েছেন তিনি তার পোস্টে? স্বর্ণালী, তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র তার এক্স হ্যান্ডেলে একটি লেটার প্যাডকে সামনে নিয়ে এসে তিনি টুইট করেছেন এবং সেখানে তিনি যেটা জানিয়েছেন যে শান্তনু ঠাকুর জাহাজ প্রতিমন্ত্রী এবং বনগাঁর সাংসদ, তিনি তার সরকারি প্যাডে সেখানে অশোক স্তম্ভ লাগানো আছে, সেখানে গরুর মাংস এ রাজ্য থেকে অন্য দেশে পাঠানোর জন্য কিন্তু ইস্যু করেছেন। অর্থাৎ 85 নম্বর ব্যাটালিয়নের কাছে এই চিঠিটি তিনি লিখেছেন তার লেটার হেডে। তা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহুয়া মৈত্র অভিযোগ করেছেন। তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন গাজী, তার বাড়ি হচ্ছে স্বরূপনগরে এবং হাকিমপুরের 96 নম্বর বুথের তিনি বাসিন্দা। তাকে এই পাসটি তিনি দিয়েছেন। সেই পাসে কিন্তু এপার থেকে ওপারে গোমাংস পাচারের জন্য ব্যবহার করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটি নিয়ে টুইট করা হয়েছে। অন্যদিকে গতকাল একটি দৈনিক সংবাদপত্রে এই খবর প্রকাশ হওয়ার পরেই বিএসএফ এর পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারা বলেছেন যে শান্তনু ঠাকুর একজন কেন্দ্রীয় মন্ত্রী, তার চিঠি তাদের যথেষ্ট বিপদে ফেলেছে। তবে ইতিমধ্যেই কিন্তু আরএসএস এর পক্ষ থেকে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। এই শান্তনু ঠাকুরের যে চিঠি সামনে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে গোমাংস 3 কিলো করে এই রাজ্য থেকে এদেশ থেকে অন্য রাজ্যে পাঠানোর, অন্য দেশে পাঠানোর একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং শুধুমাত্র একবার নয়, তিনি একাধিকবার তিনি করতে পারেন এবং প্রতিবারই 3 কিলো করে এই গোমাংস তিনি বাংলাদেশে পাচারের কাজ করছিলেন। তা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। একদমই ধন্যবাদ জানাবো। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আর তৃণমূল সাংসদের সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট, এই অভিযোগের পর আমরা যোগাযোগ করেছিলাম কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে। কি প্রতিক্রিয়া দিয়েছেন এ বিষয়ে তিনি শোনাবো। বর্ডারের আগে প্রায় 5 কিলোমিটার, হাফ কিলোমিটার আগে একটা নাকা চেকিং করিয়েছে বিএসএফ। ওটা আগে ওখানে ছিল না। এবার ওর নাকা চেকিং এর ভেতরে যে প্রায় 20,000-এর মতো মানুষ বাস করে, তাদের কোনো জিনিসপত্র ওখানে নিয়ে যেতে দেওয়া হয় না। বিএসএফ এর মাধ্যমে ওটা নিয়ে একটা সমস্যা হয়। নিয়ে যেতে দেওয়া হয় কাদের? যারা টিএমসির মেম্বার যারা আছেন, তারা যদি তাদের অথরাইজড প্যাডে লিখিত করে দেয় তাহলে টিএমসির লোকেরা ওখানে নিয়ে যেতে পারে। ওখানে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, চিনি, ডাল, গম নিজেদের খাবার জন্য ঘরে, ওটা পাচার করবার জন্য নয়। তো সেখানে আমাদের লোকেরা ওখানে কোনো কিছু নিয়ে যেতে পারে না। ইভেন আমাদের লোকেদের বাড়িতে যদি মেয়ে দেখতে আসে, তাদের পুরো বস্ত্র খুলে চেক করে তারপরে তাদের পাঠানো, এটা একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। এখানে কোনো এটা অযৌক্তিক কিছু নয়, এটা পাচারের জন্য নয়। ওখানে একটা নাকা চেকিং আছে হাকিমপুরে, ওর ভেতরে যারা বাস করে তাদের হ্যারাসমেন্ট হয়। এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টেরও দেখা উচিত। আর রাজ্য সরকারের যারা মেম্বার প্রতিনিধি আছে ওখানে টিএমসির, তারা নিজেদের প্যাডেও ওটা দিচ্ছে, আমাদের কাছে প্রমাণ আছে। মহুয়া মৈত্র না জেনে শিক্ষিত হয়ে অশিক্ষিতের মতো বক্তব্য দিচ্ছে। শান্তনু ঠাকুর ওপেনে প্যাডে গরু পাচার করবার জন্য দেবে, এটা নিরক্ষরের লক্ষণ। শুধু
আর এবার আমরা যে খবরের দিকে নজর রাখবো, জুয়েল থিফ সুবোধ সিংকে জেরা এবার নয়া তথ্য সামনে এসেছে। কয়েকশো কোটি টাকার গয়না লুটের নেপথ্যে রয়েছে এই সুবোধ। এখনো পর্যন্ত প্রায় 200 কোটি টাকার গয়না লুটের হদিশ পাওয়া গিয়েছে। সোনার গয়না গলিয়ে ছোট ছোট বল বারে পরিণত করত, যাতে সহজেই গয়না পাচার করা যায়, এমনটাই খবর মিলছে সিআইডি সূত্রে। একদমই ভাস্বতী, আমরা দেখেছিলাম রানীগঞ্জে যে সোনার দোকানে ডাকাতি হয়েছিল, সেই ঘটনাতেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই সুবোধ সিংকে এবং তার পরবর্তীতে একাধিক অভিযোগ তার বিরুদ্ধে সামনে এসেছে এবং সে বিষয়ে কিন্তু যেটা করা হচ্ছে সুবোধ সিংকে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এবার সুবোধ সিংকে জেরায় কি কি তথ্য সামনে এলো, কি জানা যাচ্ছে সিআইডি সূত্রে? দেখো, সুবোধ সিংকে লাগাতার জেরা সিআইডি। আমরা জানি যে তাকে মূলত যেই কারণে গ্রেপ্তার করা হয়েছে, যে আসানসোলের রানীগঞ্জের যে সোনার দোকানে চুরি হয়েছিল, সেই কারণেই তাকে কিন্তু মূলত গ্রেপ্তার করা হয়। কিন্তু আগেই যেটা জানা গিয়েছিল যে সুবোধ সিং তিনি একজন কুখ্যাত বিহারের গ্যাংস্টার এবং শুধুমাত্র রানীগঞ্জের যে সোনার দোকানে চুরি তার সঙ্গে তার যোগসূত্র রয়েছে এমনটা কিন্তু নয়। এর একাধিক জায়গায় রাজ্যে যে একাধিক চুরি হয়েছে, রাজ্যে এবং রাজ্যের বাইরে যে একাধিক চুরি ডাকাতি হয়েছে মূলত সোনার দোকানে, এবং একাধিক ব্যবসায়ীকে হুমকি, তাদের গাড়ির লক্ষ্য করে গুলি চালানো, এই পুরো বিষয়টার সঙ্গে কিন্তু মূলত এই সুবোধ সিং তিনি যুক্ত রয়েছে বলে এমনটাই জানা গিয়েছিল। এবং এখনো অব্দি যে জেরা তার সিআইডির যে জেরা তাকে করছেন, সেখান থেকে যে তথ্য পাওয়া গেছে যেটা অত্যন্ত চাঞ্চল্যকর, যে একাধিক জায়গায় যে সোনার দোকানে চুরি হয়েছে সেখান থেকে 200 কোটি টাকার গয়না চুরি করা হয়েছে। এখনো অব্দি যে হদিশ পাওয়া গিয়েছে এর থেকে বেশিও হতে পারে, তবে এখনো অব্দি যেমনটা জানা যাচ্ছে প্রায় 200 কোটি টাকার গয়না চুরি করা হয়েছে বা ডাকাতি করা হয়েছে। এবং সেই গয়নাগুলো যেগুলো একদম গয়না আকারে ছিল, হার কানের টাইপের এরকম যেসব গয়না ছিল, সেই গয়নাগুলোকে মূলত গলানো হয়েছে এবং গলিয়ে সেগুলো ছোট ছোট বল, বার, সোনার যে বার হয় সেইগুলোতে পরিণত করা হয়েছে এবং করে সেগুলোকে পাচার করা হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে নেপাল সহ একাধিক জায়গায় সেগুলোকে পাচার করা হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং রিয়েল এস্টেটের ব্যবসা করতে চাইছিল এই সুবোধ সিং, সেই কারণের জন্যই কিন্তু মূলত এই রাজ্যের বেশ কিছু যে ব্যবসায়ী যাদেরকে গুলি করা হয়েছে, তাদের গাড়ি লক্ষ্য করে গুলি করা হয়েছে, কখনো কখনো গুলিগ্রস্ত হয়েছে, সেই যে এই যে একাধিক কুখ্যাত কাজ এগুলো সুবোধ সিং করিয়েছে এবং রিয়েল এস্টেটের ব্যবসা করতে চাইছিল, সেই কারণের জন্যই তার এই সব কুখ্যাত কাজকর্ম বলে এমনটাই কিন্তু মনে করছে। তবে এটা নাও হতে পারে, এর পিছনে আরো অন্য কোনো কারণ থাকতে পারেও বলে মনে করছে তদন্তকারী আধিকারিকরা। তবে সেই কারণটা কি শুধুই কি রিয়েল এস্টেটের ব্যবসা করার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে, সেই বিষয়টাই কিন্তু ইতিমধ্যে খতিয়ে দেখছে। তবে আপাতত যে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে, যে গয়নাগুলো তিনি চুরি করেছিলেন বা ডাকাতি করেছিলেন, সেই গয়না কিন্তু ইতিমধ্যেই গলিয়ে ফেলা হয়েছে এবং তার মধ্যে বেশ কিছু গয়না, সেগুলো কয়েকশো কোটি টাকার গয়না, সেগুলো কিন্তু পাচারও করা হয়েছে। একদমই রিয়া, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। এখন সময় আরো একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বাছাই করাতে সুপ্রিম কোর্টের নির্দেশ, সার্চ কমিটি গঠনের নির্দেশ শীর্ষ আদালতের। কমিটির প্রধান হবেন প্রাক্তন বিচারপতি ইউ ললিত। প্রতি বিশ্ববিদ্যালয়ের জন্য 3 জনের প্যানেল প্রস্তাব করবেন কমিটির প্রধান। প্যানেল থেকে পছন্দের নাম সুপারিশ করবেন মুখ্যমন্ত্রী। আচার্য তথা রাজ্যপালকে নাম সুপারিশ করবেন মুখ্যমন্ত্রী। এরপরই আচার্য উপাচার্য নিয়োগ করবেন। মামলায় নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে এবং যেমনটা জানা যাচ্ছে যে এই যে মামলা রয়েছে সেই মামলায় কিন্তু এবার এমনই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। রাজ্যের উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। রাজ্যকে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত এবং এই কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ললিত। শীর্ষ আদালতের যে নির্দেশ, উপাচার্য নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীকে 3 জনের নাম পাঠাবে সার্চ কমিটি এবং তারপরেই সেই তালিকা থেকে 1 জনের নাম চূড়ান্ত করে আচার্যকে পাঠাবেন মুখ্যমন্ত্রী। এবং শুধুমাত্র তাই নয় ভাস্বতী, এই যে নির্দেশ শীর্ষ আদালতের, সেই আদালতের নির্দেশের পরেই কিন্তু
পোস্ট করেছেন, একটি তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি কি বলছেন যে ফের গণতন্ত্রের জয় হয়েছে, কারণ আমরা দেখেছি যে এই উপাচার্য নিয়োগ নিয়েও কিন্তু বারংবার আমরা দেখেছি রাজ্য এবং রাজভবনের মধ্যে যে সংঘাত তা কিন্তু প্রকাশ্যে এসেছে এবং এবার কিন্তু এমনই নির্দেশ শীর্ষ আদালতের। এবং এই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারকে গুরুত্বপূর্ণ যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, যেখানে বলা হয়েছে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যকে যে কমিটির নেতৃত্বে রয়েছেন, যে কমিটি গঠনের করতে হবে, সুপ্রিম কোর্টের তরফে যে নির্দেশ। এবং আমরা দেখেছি উপাচার্য নিয়োগ নিয়ে যে জট চলছিল সেই জট কিন্তু কাটাতেই সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট, এবং যে কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ললিত। একদমই ভাষ্যটি আমরা দেখেছি, যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, যে উপাচার্য নিয়োগ নিয়ে কিন্তু রাজ্য এবং রাজভবনের যে সংঘাত তা কিন্তু বারংবার প্রকাশ্যে এসে চলেছে এবং তারপরে কিন্তু শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল এই বিষয়ে রাজ্য, এবং রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বাছাইয়ে এবার সুপ্রিম নির্দেশ, সার্চ কমিটির গঠনের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনুবাবু, রাজ্যে উপাচার্য নিয়োগে জট কাটাতে সুপ্রিম কোর্টের যে নির্দেশ সার্চ কমিটি গঠনের, এবং যেখানে বলা হয়েছে উপাচার্য নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীকে 3 জনের নাম পাঠাবে এই কমিটি, যেখান থেকে একজনের নাম চূড়ান্ত করে আচার্যকে পাঠাবেন মুখ্যমন্ত্রী, কিভাবে দেখছেন সুপ্রিম কোর্টের এই নির্দেশকে? সুপ্রিম কোর্টের এই নির্দেশকে নিশ্চিত করে সাধুবাদ জানাচ্ছি, তার কারণ আমাদের রাজ্যে যিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য হয়ে বসে আছেন, যিনি সাংবিধানিক প্রধান হয়েও বিজেপির স্পোক্সপারসনের মতো কাজ করছেন, তার জন্য আজকে এতগুলো বিশ্ববিদ্যালয়ের পরিষেবা ব্যাঘাতপ্রাপ্ত হয়েছে। তিনি নিজের মর্জি মতো অন্য প্রভিন্স থেকে লোক এনে, অন্য প্রফেশন থেকে লোক এনে উপাচার্য নিয়োগ করছিলেন, যেটা কখনোই সংবিধান সেটা পারমিট করে না। নিয়মই হচ্ছে সাংবিধানিক প্রধান প্রশাসনিক প্রধানকে সহযোগিতা করবে, কিন্তু আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান তিনি একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালানোর চেষ্টা করেন। সেক্ষেত্রে এই ধরনের রায়কে নিশ্চিত করে আমরা সাধুবাদ জানাচ্ছি, এবং এটাই হওয়ার কথা যে মুখ্যমন্ত্রী যে 3টে নাম প্রস্তাব করবেন তার মধ্যে তিনি একজনকে বাছতে হবে উপাচার্য হিসেবে, এবং সুপ্রিম কোর্টের এই রায় আজকে সেটাকেই মান্যতা দিচ্ছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখি, রাজ্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বাছাইয়ে এবার সুপ্রিম নির্দেশ, এবং এ বিষয়ে এবার সার্চ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেই সার্চ কমিটি গঠনের নির্দেশ শীর্ষ আদালতে, এবং সেই সুপ্রিম কোর্টের এই নির্দেশকেই কিন্তু সাধুবাদ দিচ্ছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। একদিকে যেমন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে ফের গণতন্ত্রের জয় হয়েছে, সেই একই কথা কিন্তু শোনা গেল তৃণমূল কংগ্রেস নেতৃত্বের মুখেও। একদমই, এবং তৃণমূল মুখপাত্র শান্তনু সেন তিনিও সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন, এবং গণতন্ত্রের পক্ষে জয় এই বিষয়ে কিন্তু তৃণমূলের তরফে পোস্টও করা হয়েছে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে যে উপাচার্য বাছাই নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল নবান্ন রাজভবনের মধ্যে, সেই জটিলতা কি কোথাও গিয়ে কাটলো? কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেখানে সার্চ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, এবং যেখানে পরবর্তীতে এই সার্চ কমিটি 3টি নাম পাঠাবে মুখ্যমন্ত্রীর কাছে, এবং চূড়ান্ত একটি নাম মুখ্যমন্ত্রী তিনি আচার্য বা রাজ্যপালকে দেবেন। রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বাছাইয়ে সুপ্রিম নির্দেশ, সার্চ কমিটির গঠনের নির্দেশ দিয়েছে এবার শীর্ষ আদালত। তুমি যেমনটা বলছিলে ভাষ্যটি, এর আগে আমরা দেখেছি যে এই নিয়েই কিন্তু রাজভবন এবং নবান্নের যে সংঘাত তা কিন্তু বারংবার সামনে এসেছে, এবং এছাড়াও একাধিক বিষয়ে সেই সংঘাত কিন্তু প্রকাশ্যে এসেছে, এবং এবার এ বিষয়ে কিন্তু 3 জনের একটি প্যানেল তৈরি করার কথা বলা হয়েছে উপাচার্য বাছাইয়ে সুপ্রিম নির্দেশ, এবং সেই সুপ্রিম নির্দেশকেই কিন্তু স্বাগত জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। রাজ্যের উপাচার্য নিয়োগে জট কাটাতে সার্চ কমিটি গড়ে দিল দেশের শীর্ষ আদালত, এবং এই কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। শীর্ষ আদালতের যে নির্দেশ, উপাচার্য নিয়োগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে 3 জনের নাম পাঠাবে সার্চ কমিটি, আর সেই তালিকা থেকে একজনের নাম চূড়ান্ত করে আচার্যকে পাঠাবেন মুখ্যমন্ত্রী, এবং এরপর সংশ্লিষ্ট ব্যক্তিকে উপাচার্য হিসেবে নিয়োগ করবেন রাজ্যপাল। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য 3 জনের নাম প্রস্তাব করবেন, এবং রাজ্যের বিশ্ববিদ্যালয় উপাচার্য বাছাই এবার সুপ্রিম নির্দেশ। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, রাজ্যের বিশ্ববিদ্যালয় উপাচার্য বাছাইয়ে সুপ্রিম নির্দেশ,
সার্চ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে এবং তার পাশাপাশি যেখানে বলা হয়েছে যে কমিটির প্রধান হবে প্রাক্তন বিচারপতি ইউ ললিত, তার হাতেই কিন্তু এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রতি বিশ্ববিদ্যালয়ের জন্য 3 জনের প্যানেল প্রস্তাব করা হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু চূড়ান্ত যে তালিকা সেই তালিকা কিন্তু পাঠাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যপালের কাছে সেই তালিকা পাঠাবেন এবং তারপরে সেই সম্পর্কে সিদ্ধান্ত গৃহীত হবে। আর এবার যে খবরে নজর রাখবো, আবাদা স্টেশনের কাছে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, হাওড়া সাউথ ইস্টার্নের ডাউন লাইনে বিপত্তি, যার কারণে ব্যাহত হয় ট্রেন চলাচল। অবশেষে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় পরিষেবা আবারও স্বাভাবিক হয়। আপনাদের জানিয়ে রাখি, আবাদা স্টেশনে ওভারহেডের তার ছিঁড়ে কিন্তু বিপত্তি তৈরি হয় এবং তার ছিঁড়ে বিপত্তি হাওড়া সাউথ ইস্টার্নের ডাউন লাইনে সেই বিপত্তি তৈরি হয় একদমই। এবং একেবারে সপ্তাহের শুরুর দিন এই বিপত্তি হওয়ায় কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের। জগন্নাথ সামন্ত প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জগন্নাথ, পরিষেবা স্বাভাবিক হয়েছে কি জানা যাচ্ছে? জগন্নাথ, শোনা যাচ্ছে? স্বাভাবিক হতে 1 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সকাল 9টার সময় দেখা গেল যে আবাদা স্টেশনের কাছে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, এবং বিপত্তি বারবার এই জায়গায় অর্থাৎ দক্ষিণ পূর্ব রেলে এই জায়গায় বিভিন্ন স্টেশনে দেখা যাচ্ছে তার ছিঁড়ে অথবা কোনো রকম বিঘ্ন ঘটে যাত্রী পরিষেবায় ব্যাহত হচ্ছে। এখন সপ্তাহের প্রথম দিন আবার সেই ঘটনা ঘটলো। যাত্রীরা যারা ছিল তারা বেশ খানিকক্ষণ দাঁড়াতে হলো, তারা অফিস যাত্রী, তারা বিভিন্ন জায়গায় যাবে, তারা অসুবিধার মধ্যে পড়লো। কিন্তু এক রেলের কর্তারা ঘটনাস্থলে গিয়ে তার ওভারহেডের তার সারার পর 1 ঘন্টা 30 মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হলো। অর্থাৎ বলা যাচ্ছে যে এই কিছুদিন আগেই প্রায় 1 সপ্তাহের মতন বন্ধ রেখে কাজ চললো, লাইনের কাজ হয়েছে, সিগন্যালের কাজ, তারের কাজ, কিন্তু বারবার এই ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি এবং ট্রেন চলাচলে বিঘ্ন, এই বিঘ্নতেই মানুষ ক্ষোভ প্রকাশ করছে। এবং আবাদা স্টেশনে আজকে এই ঘটনা ঘটে সকাল 9টায়। তবে এই মুহূর্তে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক, কিন্তু বারবার এই ঘটনায় হতাশ প্রকাশ করছে বা বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ যাত্রীরা। একদমই। ধন্যবাদ। জগন্নাথ সামন্ত প্রতিনিধি ছিলেন ফোন লাইন। আর এবার আমরা নজর রাখবো অসমের দিকে। ক্রমশ আরো খারাপ হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। লাগাতার বৃষ্টির জেরে কার্যত ভেসে গিয়েছে বহু এলাকা, ঘরছাড়া হয়েছেন অসংখ্য মানুষজন, বহু গবাদি পশুও ভেসে গিয়েছে। অসমের ডিব্রুগড়ে, বরপেটা সহ একাধিক এলাকা জলের তলায়। রাজ্যের ত্রাণ শিবিরগুলিতে মানুষের ভিড় উপচে পড়ছে। জলের তলায় বিঘা বিঘা চাষের জমি, দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। যদিও নামছে ব্রহ্মপুত্রের জল, ফলে শীঘ্রই বন্যা পরিস্থিতির অবস্থার উন্নতি হতে পারে বলে আশা করছে প্রশাসন। অসমের যে ভয়াবহ বন্যা, তাতে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তবে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও বিভিন্ন জায়গা কিন্তু এখনো পর্যন্ত জলের তলায়। তবে ব্রহ্মপুত্র নদীর যে জলস্তর, সেই জলস্তর জন্য বিভিন্ন জায়গা ভাসছে। লাগাতার বৃষ্টির জেরে কার্যত ভেসে গিয়েছে বহু এলাকা, ঘর ছাড়া অসংখ্য মানুষ, ভেসে গিয়েছে বহু গবাদি পশু। অসমের ডিব্রুগড়ে, বরপেটা সহ একাধিক জলের তলায় রয়েছে একাধিক এলাকা এবং রাজ্যের ত্রাণ শিবিরগুলিতে ইতিমধ্যেই মানুষের ভিড় উপচে পড়ছে। জলের তলায় বিঘা বিঘা চাষের জমি, দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। যদিও নামছে ব্রহ্মপুত্র নদীর জল, ফলে শীঘ্রই বন্যা পরিস্থিতির অবস্থার উন্নতি হতে পারে, এমনটাই প্রশাসনের তরফে আশা প্রকাশ করা হচ্ছে। অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি আর বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে অসমে যান রাহুল গান্ধী। সোমবার সকালেই থালাইয়ের একটি ত্রাণ শিবিরে যান রাহুল। কথা বলেন তিনি সেখানে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে। প্রসঙ্গত, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অসমের 6টি জেলা। কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্রকে অনুরোধ করেছেন এই বিষয়ে। এই কঠিন পরিস্থিতিতে কেন্দ্র যেন অসমের বাসিন্দাদের পাশে দাঁড়ান।
এবং আরও বেশি করে অসমে সাহায্য পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি এবং কেন্দ্রকে সর্বতোভাবে এই অসমে দুর্গত মানুষদের পাশে থাকার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন জানিয়েছেন, অনুরোধ জানিয়েছেন। এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি আজ যান সেখানে এবং বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন, তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি সেখানে গিয়ে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেছেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, অসমের 6টি জেলা কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ইতিমধ্যেই কেন্দ্রকে আবেদন করেছেন যে এই কঠিন পরিস্থিতিতে কেন্দ্র যেন অসমের বাসিন্দাদের পাশে দাঁড়ায়। একনাগাড়ি বৃষ্টির জেরে মুম্বাই ভাসছে। বাইকুল্লা, সিয়ন, দাদার, মাঝগাঁও, কুর্লা সহ একাধিক এলাকায় জল জমে বিপত্তি পরিস্থিতি। ব্যাহত হয়েছে যান চলাচলও, বিঘ্নিত রেল পরিষেবাও। রেল লাইনে জমে রয়েছে জল, জমা জলের উপর দিয়েই কোনো ক্রমে ট্রেন চলাচল করছে। বেশ কয়েকটি স্কুলে ইতিমধ্যেই সরকারের তরফে ছুটি ঘোষণা করা হয়েছে এবং বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতি, রেল লাইনে জমে আছে জল, রেল পরিষেবাও ব্যাহত হয়েছে। জমা জলের উপর দিয়ে কোনো ক্রমে ট্রেন চলাচল করছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। মুম্বাইয়ে একাধিক এলাকায় জল জমে বিপত্তি এবং ইতিমধ্যেই রেল পরিষেবা যেমন বিঘ্নিত হয়েছে, ব্যাহত হয়েছে বিভিন্ন এলাকার যান চলাচলও এবং স্কুলগুলোকেও কিন্তু একাধিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। আপনাদের জানিয়ে রাখি, এক নাগাড়ে বৃষ্টিতে ভাসছে মুম্বাই। বাইকুল্লা, সিওন, দাদার, মাঝগাঁও, কুর্লা, আন্ধেরির মতো একাধিক এলাকায় জল জমে বিপত্তি। দেখছেন সেই ছবি। ব্যাহত হয়েছে যান চলাচল, রেল লাইনেও জমে রয়েছে জল এবং রেল পরিষেবাও ব্যাহত হয়েছে। একাধিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। আরো এখন সময় আরো একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন আরো। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, মদ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদী এবং তার পরিবারকে মারধরের অভিযোগ। রাজারহাটের ভাতুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা, 6 বছরের শিশু সহ 5 জনকে মারধরের অভিযোগ। স্থানীয় তৃণমূল যে নেতা রয়েছে তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে করা হয়েছে এবং মদ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদী এবং তার পরিবারকেই মারধরের অভিযোগ। রাজারহাটের ভাতুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন সেই মহিলা। 6 বছরের শিশু সহ 5 জনকে মারধরের অভিযোগ করা হয়েছে এবং তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ ইতিমধ্যেই দায়ের করেছেন ওই মহিলা, এমনটাই জানা যাচ্ছে। এবং মদ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদী মহিলাকে মারধরের অভিযোগ। রাজারহাটে ঘটেছে এই ঘটনা। পরিবারকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে রাজারহাটের ভাতুরিয়া থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন সেই মহিলা। 6 বছরের শিশু সহ 5 জনকে মারধরের অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। শাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শাকিল, ঠিক কি ঘটনা ঘটেছে, ওই মহিলার কি অভিযোগ? দেখো, গতকাল রাতে যখন রাজারহাট ভাতুরিয়া এলাকায় কুশল চক্রবর্তী নামে এক যুবক, তিনি যখন বাড়ি ফিরছিলেন, তার বাড়ির সামনে বসেই বেশ কিছু যুবক মদ্যপান করছিলেন এবং অকথ্য ভাষায় তাকে ডেকে গালিগালাজ করছিলেন। এরপরই সে তখন তার প্রতিবাদ করে যে তাকে কেন গালিগালাজ করা হচ্ছে এবং তার বাড়ির সামনে কেন মদ খাওয়া হচ্ছে। এরপরেই কিন্তু তার বেধড়ক মারধর করে এবং তার পরিবারের লোকজনকে সে তখন ডাকে, তার পরিবারের লোকজনকেও কিন্তু মারধর করে। এর পাশাপাশি যে 6.5 বছরের কুশল চক্রবর্তীর একটা ভাইজি ছিল, তাকেও কিন্তু মারধর করে, এমনই অভিযোগ কুশল চক্রবর্তীর পরিবারের। এরপরেই রাজারহাট থানায় আসলে রাজারহাট থানার পুলিশ তারা কিন্তু অভিযোগ নিতে চায়নি, এমনই কিন্তু অভিযোগ করছে আক্রান্ত পরিবারের তরফ থেকে। এর সকালে তারা এসে একটা লিখিত অভিযোগ জমা দিয়েছে। এরপরেই কিন্তু গোটা ঘটনা কিন্তু তদন্ত করছে রাজারহাট থানার পুলিশ। একদমই ধন্যবাদ শাকিল মুস্তাক, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। রাজারহাটের ভাতুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজারহাটের ভাতুরিয়া থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। এবার মদ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদীকেই মারধরের অভিযোগ এবং সেই অভিযোগ করা হচ্ছে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। মদ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদীকে মারধরের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে এবং প্রতিবাদীর পরিবারকেও মারধরের অভিযোগ। আর এই ঘটনায় ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই প্রতিবাদী। রাজারহাটের ভাতুরিয়া থানায় অভিযোগ দায়ের এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই গোটা বিষয়ে খতিয়ে দেখছে। মহিলা, 6 বছরের শিশু সহ 5 জনকে মারধরের অভিযোগ।
মদ খাওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদীকে মারধর। আর এবার নজর রাখবো যে খবরের দিকে। চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় গ্রেপ্তার দুজনকে গ্রেপ্তার করে ভাঙড় থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখেই গ্রেপ্তার করা হয় তাদের। রবিবার ভাঙড় থানার অদূরে যে ঘটনা ঘটে এবং গণপিটুনির জেরে মৃত্যু হয় আজগর আলী নামে ওই যুবকের, আর তারপরেই নিরাপত্তা নিয়ে যেরকম প্রশ্ন ওঠে, আইন শৃঙ্খলা নিয়েও প্রশ্ন ওঠে। আর এই ঘটনায় এবার দুজনকে গ্রেফতার করেছে ভাঙড় থানার পুলিশ। এবং যেমনটা জানা যাচ্ছে ভাস্বতী, যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই কিন্তু গ্রেফতার করা হয়েছে এই দুজনকে। এবং তুমি যেমনটা জানাচ্ছিলে যে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে কিন্তু একের পর এক এই গণপিটুনির ঘটনা সামনে আসছে, তা কলকাতা হোক বা সল্টলেক বা ঝাড়গ্রাম থেকে শুরু করে তারকেশ্বর, প্রত্যেক জায়গাতেই কিন্তু এই গণপিটুনির ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে এবং সেখানেই কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এবং এবার চোর সন্দেহে গণপিটুনির যে ঘটনা আমরা দেখেছিলাম গতকালই, ভাঙড়ের সেই ঘটনা, এবং সেই ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দুজনকে। জাহাঙ্গীর হোসেন রয়েছেন ফোন লাইনে। জাহাঙ্গীর, দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। গতকালের যে ঘটনা, এখনো পর্যন্ত পুলিশের কি পদক্ষেপ, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? ঘটনা ঘটেছিল, সেই ঘটনার তদন্তে নেমে ভাঙড় থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। কালকেই কিন্তু 5 জনকে আটক করেছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ভাঙড়ের যে এলাকায় যে সিসিটিভি বাজারে সিসিটিভি ছিল, সেই সিসিটিভি ফুটেজ শনাক্ত করেই কিন্তু এই দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আজ বারাইপুর মহকুমার আদালতে তোলা হবে। জানা যাচ্ছে যে রবিবার যে ভাঙড়ের বাজারে এলাকায় কিছু লোক আজগারকে ধরে, তারা চোর সন্দেহে প্রথমে তাকে বেঁধে রাখে, তারপর মারধর করা হয়। মারধর করার পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এর পূর্বে কিন্তু ভাঙড় বাজারে কিন্তু সেখানে বারবার বিভিন্ন রকম ভাবে চুরির ঘটনা ঘটে। তারপরে যখন যে দায়িত্ববান যারা থাকে সিকিউরিটি, তারা চলে যাওয়ার পরেই কিন্তু এই ধরনের বারবার চুরি হয়। তারপরে কিন্তু সেই রকম চোর ওখানে যাওয়াই আজ একেবারে বোঝাই যাচ্ছে। জাহাঙ্গীর, আপাতত ধন্যবাদ তোমায়। জাহাঙ্গীর হোসেন আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আরো আজ এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।